এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে ফেনল ভার্সেস কার্বক্সিলিক অ্যাসিড। হুইচ ইজ মোর অ্যাসিডিক। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা হালকা অ্যাসিড কি সেটা নিয়ে জেনে নিই। হুইচ ইজ অ্যাসিডিটি। অ্যাসিডিটি মানে এটা মাথায় রাখবে যে লস অফ এইচ প্লাস, লস অফ এইচ প্লাস কে বলা হয় অ্যাসিডিটি। ঠিক আছে, যদি একটা এক্সাম্পল নেই, যেহেতু এইচ প্লাস লুজ করেছে, তাহলে এইচ এ হবে অ্যাসিড, আর যেটা এ মাইনাস উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় কনজুগেট বেস। আমাদের অ্যাসিডিটি চেক করার সময় কনজুগেট বেসের স্টেবিলিটি চেক করতে হয়, যার ক্ষেত্রে কনজুগেট বেস যত বেশি স্টেবল সেটা তত বেশি অ্যাসিডিক। তাহলে আমাদের চেক করতে হবে স্টেবিলিটি অফ, উই হ্যাভ টু চেক স্টেবিলিটি অফ কনজুগেট বেস। ঠিক আছে, এবার আমাদের যে কনজুগেট বেসটা উৎপন্ন হয়েছে এটা তো এক ধরনের এনায়ন, তাহলে আমাদের আলটিমেটলি চেক করতে হবে স্টেবিলিটি অফ এনায়ন। এবার স্টেবিলিটি অফ এনায়ন চেক করার ধরনের কারো মাথায় নেগেটিভ চার্জ আছে, তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এর মাথায় যে নেগেটিভ চার্জটা আছে এ চাইবে সবসময় এই চার্জটাকে নিজের কাছ থেকে অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করতে বা স্প্রেড করতে। যদি সহজ একটা উদাহরণ, মানে যদি একটা সহজ উদাহরণ দিই, যেমন ধরো এই এনায়নটাকে তুমি বলতে পারো যে হচ্ছে রিচ ম্যান উইথ কাইন্ড হার্ট। এ হচ্ছে রিচ ম্যান, অনেক ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, তার সাথে সাথে এ হচ্ছে অনেক দয়ালু, মানে দানশীল, অনেক টাকা পয়সা দান করে। কারো মাথায় নেগেটিভ চার্জ থাকা মানে তার কাছে এক্সট্রা ইলেকট্রন থাকে, ইলেকট্রন বেশি আছে তার কাছে। ইলেকট্রনটাকে যদি এজ এ মানি হিসেবে ধরো, এই তাহলে যে যে হচ্ছে এনায়ন তাকে রিচ ম্যানের সঙ্গে তুলনা করো, এবং সে হচ্ছে দানশীল ব্যক্তি। ঠিক আছে, তার কাছে অনেক বেশি টাকা পয়সা আছে। সেম ভাবে এনায়নের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে। এ যেমন চাইবে, রিচ ম্যান যেমন চাইবে তার টাকা পয়সাকে মানুষকে যত বেশি দান করবে সে তত বেশি সেই ক্ষেত্রে আনন্দিত হয়, সুখী হয়, সুখ অনুভব করে। ঠিক আছে, সেম ভাবে এই এনায়নটা যত বেশি এই চার্জটাকে নিজের কাছ থেকে ডিস্ট্রিবিউট করতে পারবে সে তত বেশি স্টেবল হবে। ঠিক আছে, তাহলে এইটাকে মাথায় রেখে আমরা স্টেবিলিটি চেক করতে পারবো। ঠিক আছে, এবার আমরা আমাদের মেইন টপিকে আসি। প্রথমে দেখবো ফেনলের অ্যাসিডিটি। ফেনলের কনজুগেট বেস হবে ও মাইনাস, আর যেহেতু অ্যাসিডিটি চেক করছি তাহলে এইচ প্লাস রিলিজ করতে হবে। ঠিক আছে, তার মানে আমাকে চেক এই যে কনজুগেট বেসটা উৎপন্ন হলো একে বলা হয় ফেনক্সাইড আয়ন, আর আমাদেরকে এয়ার স্টেবিলিটি চেক করতে হবে। এবার আমরা যদি ভালো করে দেখি যে ফেনক্সাইড আয়ন যে চার্জটা রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারছে, তাই তো? তার মানে
এর রেজোনেন্স স্ট্রাকচার আসছে। প্রথমে চার্জটা ছিল অক্সিজেনের মাথায়, তারপরে চার্জটা আসলো কার্বনের মাথায়। সেম ভাবে আরো রেজোনেন্স করতে পারি। তাহলে কি হচ্ছে এখানে, যে নেগেটিভ চার্জটা আছে সেটা রেজোনেন্স সংশ্লেষণ করতে পারছে, এবং পুরো বেঞ্জিন রিং এর যে অর্থ আর প্যারা পজিশন, এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন। তাহলে অর্থ আর প্যারা পজিশনে পুরো বেঞ্জিন রিং এর আর অক্সিজেনের মাথায় এই তিনটে জায়গায় হচ্ছে এই যে নেগেটিভ চার্জটা আছে সেটা ডিলোকালাইজ হচ্ছে বা স্প্রেড হচ্ছে, নিজেকে ছড়াতে পারছে, তাই তো। ডিলোকালাইজেশন মানে হচ্ছে এই যে ইলেকট্রনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যে স্প্রেড হচ্ছে বা মুভমেন্ট করতে পারছে, এটাকে বলা হয় ডিলোকালাইজেশন, ঠিক আছে। তাহলে আমরা ফেনলের ক্ষেত্রে দেখলাম যে ফেনল রেজোনেন্স সংশ্লেষণ করতে পারছে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে নিই। এক নম্বর হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজ। আর নেগেটিভ চার্জটা যেটা স্প্রেড হচ্ছে বা ডিলোকালাইজ হচ্ছে সেটা হচ্ছে একবার অক্সিজেনের মাথায় আর কার্বনের মাথায়, ঠিক আছে। এবার আমরা চলে যাই কার্বক্সিলিক অ্যাসিডের কাছে। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা দেখি, এর কনজুগেট বেস হবে আর সি ডবল ও মাইনাস আর এইচ প্লাস, ঠিক আছে। তাহলে এখানে আমার কনজুগেট, এটাকে বলা হবে অ্যাসিড, আর এটা হচ্ছে কনজুগেট বেস, তাই তো। এবার আমাদেরকে এর স্টেবিলিটি চেক করতে হবে। সেম সেম ভাবে এই ক্ষেত্রেও যে নেগেটিভ চার্জটা আছে এটা রেজোনেন্স সংশ্লেষণ করতে পারছে, তাই তো। সরি। তাহলে এই ক্ষেত্রে যে কনজুগেট বেসটা উৎপন্ন হয়েছে এটাও রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি স্টেবিলাইজড, ঠিক আছে। তাহলে দুই ক্ষেত্রে আমাদের একটা পয়েন্ট সেম হলো যে এটাও রেজোনেন্স সংশ্লেষণ করতে পারছে এবং রেজোনেন্সের থ্রু স্টেবিলাইজ হচ্ছে, এবং কার্বক্সিলিক অ্যাসিডও রেজোনেন্স দ্বারা স্টেবল হচ্ছে, তাই তো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এর ক্ষেত্রে লেখা যাবে যে এই যে নেগেটিভ চার্জটা দুবারে কিন্তু অক্সিজেনের মাথায় থাকছে, তাই তো। যদি আমরা দেখি, প্রথমে এই অক্সিজেনের মাথায় ছিল নেগেটিভ চার্জ, রেজোনেন্স হওয়ার পরে, সরি, রেজোনেন্স হওয়ার পরে আবার এই অক্সিজেনের মাথায় চলে আসছে, তাই তো। তার মানে অক্সিজেনের মাথায় আমার রেজোনেন্স এই তোমার নেগেটিভ চার্জটা থাকছে, তাই তো। এবার আমরা জানি, আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করি তাহলে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, তাই তো। এবার ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে নেগেটিভ চার্জের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যে এই সমস্ত নেগেটিভ চার্জ যদি ইলেকট্রোনেগেটিভিটির উপর, অ্যাটমের উপর থাকে, তাদের স্টেবিলিটি অনেক বেশি হয়, ঠিক আছে। কারণ যেমন এখানে অক্সিজেন আছে, এ মাইনাস আই ইফেক্ট শো করবে, তাই তো। মাইনাস আই ইফেক্ট মানে কি, নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে টেনে আনা। তো যারা ইলেকট্রোনেগেটিভিটি শো করে তাদের মাথায় নেগেটিভ চার্জটা অনেক বেশি স্টেবল হয়। এবার আমরা দেখছি যে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দুই দুইবারই কিন্তু নেগেটিভ চার্জটা অক্সিজেনের মাথায় থাকছে, আর ফেনলের ক্ষেত্রে একবার অক্সিজেনের মাথায় একবার কার্বনের মাথায়।
ঠিক আছে, তাহলে আমরা যদি ওভারঅল কম্পেয়ার করি সেই ক্ষেত্রে কিন্তু কনজুগেট বেস কার্বক্সিলিক অ্যাসিডের অনেক বেশি স্টেবল ফেনলের তুলনায়, তাই তো? এবার আমরা জানি যে কনজুগেট বেস যত বেশি স্টেবল হবে এটা তত বেশি অ্যাসিডিক হবে। তাহলে ওভারঅল আমরা আলোচনা করে এটা বলতে পারি যে কার্বক্সিলিক অ্যাসিড is more acidic than phenol। ঠিক আছে, আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিড আর ফেনলের পিএইচ ভ্যালু চেক করি, এর অ্যাপ্রক্সিমেটলি 2 থেকে 4 এর মধ্যে হয় পিএইচ ভ্যালু, আর ফেনলের হয় 5 to 6 এর মতো। ঠিক আছে, এবার পিএইচ ভ্যালু যার ক্ষেত্রে যত কম হয় সেটা তত বেশি অ্যাসিডিক হয়। ঠিক আছে, আমরা যদি পিএইচ স্কেলটা দেখি তাহলে পিএইচ স্কেলের মা আছে পিএইচ ইকুয়াল টু 7 হলে নিউট্রাল হয়, এদিকে যত বাড়বে ভ্যালু যেমন 7, 8, 9, 10 তাহলে সেটা হবে বেসিক, আর যত ভ্যালু কমবে ততই অ্যাসিডিক। তাহলে আমরা পিএইচ ভ্যালু দিয়েও ডিটারমাইন করতে পারি যে কার্বক্সিলিক অ্যাসিড ইজ মোর অ্যাসিডিক দেন ফেনল। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।